মধ্যপ্রাচ্যের রাজনীতি এক সংকটপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটি অভ্যন্তরীণ বিরোধ, সামরিক সংঘাত এবং কূটনৈতিক পালাবদলের এক জটিল পর্যায়ে অতিক্রম করছে। ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতাগুলো যেমন বিদ্যমান, তেমনি নতুন জোট ও সমঝোতার আলামতও দেখা যাচ্ছে। গাজা উপত্যকার সংঘাত ও মানবিক বিপর্যয়, ইরান সৌদি আরব সম্পর্কের নতুন অধ্যায় এবং সর্বত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পথ নিয়ে জনমনে নানা প্রশ্ন ভাসছে। এই প্রেক্ষাপটে অঞ্চলটির পারস্পরিক টানাপোড়েন, গাজার স্থায়ী সমাধানের সম্ভাবনা, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রভাব পরিণত হয়েছে এক জটিল সমীকরণে। দীর্ঘদিনের শিয়া সুন্নি প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে যে বৈরিতা ছিল তা এখন কিছুটা প্রশমিত হয়েছে। চীনের মধ্যস্থতায় 2023 সালে তারা কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করেছে। তবে আস্থার ঘাটতি এখনও কাটেনি। বিশেষত ইরানের আঞ্চলিক কর্মকাণ্ড ও পরমাণু কর্মসূচি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সন্দেহ রয়েই গেছে। অন্যদিকে ইসরায়েল ও ইরান পরোক্ষ যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে। সিরিয়া, লেবানন ও গাজায় ইরান সমর্থিত মিলিশিয়ারা ইসরায়েলের শত্রু হিসেবে সক্রিয় এবং সাম্প্রতিক ঘটনাবলী এই বৈরিতাকে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর্যায়ে নিয়ে গেছে। তুরস্ক নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যদিও সে একই সাথে ইরান, রাশিয়া ও পশ্চিমাদের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক রাখার চেষ্টা করছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার পূর্বের অবরোধ ও বিরোধ মিটলেও আস্থা সম্পূর্ণ ফেরেনি এবং আঞ্চলিক নেতৃত্বে তাদের নীরব প্রতিযোগিতা চলছে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে নতুন জোটবদ্ধতা দেখা যাচ্ছে। কিন্তু গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই প্রচেষ্টা শিথিল হয়ে পড়েছে। সৌদি আরব ইসরায়েলের সাথে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আগ্রহী হলেও তারা স্পষ্ট করেছে যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথনকশা তার জন্য পূর্বশর্ত, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো পারস্পরিক দ্বন্দ্ব কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার পথে হাঁটবে কিনা তা অনেকটাই ফিলিস্তিনি প্রশ্নসহ ঐতিহ্যগত বিরোধগুলোর সমাধানের অগ্রগতির উপর নির্ভর করছে। গাজা উপত্যকাকে ঘিরে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। টানা 15 মাসের এই যুদ্ধ শুধু গাজাতেই নয়, প্রতিবেশী লেবানন পর্যন্ত সংঘাত ছড়িয়েছে এবং আঞ্চলিক শান্তির শেষ আশাটুকুও ভঙ্গুর করে তুলেছে। যুদ্ধের মানবিক বিপর্যয় গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এবং ফিলিস্তিনি প্রশ্নকে পুনরায় কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সংঘাত বন্ধ ও গাজা পুনর্গঠনে জাতিসংঘের তত্ত্বাবধানে সাময়িক আন্তর্জাতিক মিশনের কথা বলেছে, যার অধীনে গাজার নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তবে তা প্যালেস্টাইন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণ ও অংশগ্রহণ সাপেক্ষে হতে হবে বলে জোর দেওয়া হয়। কিন্তু ইসরায়েলের বর্তমান নেতৃত্বর চ্যালেঞ্জ হলো গাজাকে সম্পূর্ণ নিরস্ত্র ও সন্ত্রাসমুক্ত দেখতে চাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘকাল ধরেই সক্রিয় ভূমিকা রেখে আসছে। তবে সাম্প্রতিক ঘটনাবলীতে যুক্তরাষ্ট্রকে বেশ জটিল অবস্থানে পড়তে হয়েছে। দেশটির প্রশাসন স্পষ্ট বুঝেছে যে ইসরায়েল যদি একই সাথে গাজা ও লেবাননে দ্বিমুখী যুদ্ধের মুখে পড়ে তবে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তাই একদিকে তারা ইসরায়েলকে শক্তি জুগিয়েছে, আবার অন্যদিকে ইরান ও তার মিত্র মিলিশিয়াদের আটকাতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তবে 2025 সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের কৌশলে কিছু পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে অধিকতর কড়া অবস্থান নিয়ে ট্রাম্প প্রশাসন সরাসরি সামরিক পদক্ষেপ নিতেও দ্বিধা করছে না। ফলে ইরান ইসরায়েল দ্বন্দ্ব আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধে রূপ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রও এখন এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণে ইরানের পরমাণু কর্মসূচির বড় ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে, তবু তেহরান খুব দ্রুত একটি সহজ পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা এখনও রাখতে পারে এবং আক্রমণের প্রতিশোধস্বরূপ সেই প্রচেষ্টা ত্বরান্বিত করতে পারে।
এ পরিপ্রেক্ষিতে সামরিক বিজয়কে কূটনৈতিক অর্জনে রূপান্তরিত করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। গালফ অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রকে এ মুহূর্তে সামরিক পথে না হেঁটে কূটনীতিতে জোর দেওয়ার আহ্বান জানাচ্ছে, কেননা তাদের অর্থনীতি ও স্থিতিশীলতা শান্তিপূর্ণ পরিবেশের উপর নির্ভরশীল এবং তারা বিশ্বাস করে ইরানকে একঘরে না রেখে বরং আলোচনার টেবিলে আনাই টেকসই সমাধান। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে এক জটিল ভারসাম্য রক্ষা করছে। এক হাতে সামরিক শক্তি প্রদর্শন ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব, আবার অন্য হাতে সংঘাত থামিয়ে কূটনৈতিক সমাধান বের করার চেষ্টা। এই ভারসাম্য রক্ষার সফলতা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপের দিকে ঠেলে দেবে নাকি স্থিতিশীলতার পথে সহায়ক হবে। খাবার সংগ্রহ করতে যাওয়ার অপরাধে কারো মৃত্যুদণ্ড হওয়া চূড়ান্ত মাত্রায় অমানবিক হলেও গাজায় ত্রাণ নিতে গিয়ে ক্ষুধার্ত মানুষের প্রাণ ইসরায়েলি বুলেটে নিঃশেষ হয়ে যাচ্ছে। তারা ক্ষুধার্ত, ত্রাণ তাদের ভীষণভাবে প্রয়োজন। এটাই যেন তাদের আজন্ম অভিশাপ। এমন ন্যাক্কারজনক হত্যাযোগ্য মানব সভ্যতার এক কলঙ্কিত অধ্যায় হিসেবে রচিত হবে। ইসরায়েলি সেনাদের কিছু সদস্য নাকি জানিয়েছেন, গাজায় ত্রাণ নিতে আসা নিরস্ত্র মানুষদের লক্ষ্য করে গুলি চালাতে তাদের আদেশ দেওয়া হয়েছিল, যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। আত্মপরিচয় গোপন রেখে কয়েকজন ইসরায়েলি সেনা একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে কিছু গোপন তথ্য দেন। গাজার ত্রাণ কেন্দ্রগুলোতে জড়ো হওয়া ফিলিস্তিনি ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ তাদেরকে উপর মহল থেকে দেয়া হয়েছিল বলেও তারা জানান। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্যমতে এমন কোনো নির্দেশ তারা দেয়নি। তবে তারা যে মানবতা বিরোধী কাজ করছে সেটা সত্যতা খতিয়ে দেখেছে আল জাজিরা। গাজায় যে বিপর্যয় ঘটে চলেছে তা কেবল একটি মানবিক সংকট হিসেবে দেখলে ভুল হবে। এটি শুধু যুদ্ধের করুণ পরিণতি নয়, একটি সচেতন পরিকল্পনার অংশ যেখানে বাস্তুচ্যুত মানুষের ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে দখলদার রাজনীতি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে। এই কৌশলের লক্ষ্য হল ফিলিস্তিন নামক জাতিকে ধ্বংস করে দেয়া, যা পরিকল্পিত গণহত্যারই রূপ। ইহুদি শাসক গোষ্ঠী ও তাদের সেনাবাহিনী নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিকৃষ্টতম সিদ্ধান্ত নিতেও কুণ্ঠিত হচ্ছে না। তারা ফিলিস্তিনবাসীর জাতীয় স্বপ্নকে ধূলিসাৎ করে ফেলতে কেবল বোমাবর্ষণ বা ঘরবাড়ি ধ্বংস করেই থেমে থাকেনি। তাদের পদ্ধতি আরও ভয়ঙ্কর ও সূক্ষ্ম। ইহুদিরা পরিকল্পিতভাবে আঘাত হানছে ফিলিস্তিনি মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার মূল ভিত্তির উপর। একটি জাতিগোষ্ঠীকে খাদ্য থেকে বঞ্চিত করে তাদের ইচ্ছাশক্তি ভঙ্গ করা কোনো দৈব দুর্যোগ নয়, বরং পরিকল্পিত অপনীতি। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে জানা গেছে, গাজার ৯৫% বেশি কৃষিজমি ধ্বংসপ্রাপ্ত বা চাষের অযোগ্য হয়ে পড়েছে। এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয়, এটি খাদ্যের সার্বভৌমত্বকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলা আর সেই সঙ্গে ভবিষ্যতের স্বাধীনতার শেষ আশাটুকুও হত্যা করা। জাতিসংঘ জানিয়েছে ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ কেন্দ্রে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় নিহতের সংখ্যা ৬১৩ জন। এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা তাজা গুলি ও শব্দবোমা ব্যবহার করছেন নিরস্ত্র নাগরিক হত্যায়। এদিকে হামাস জানিয়েছে, তারা গাজায় ২ মাসের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে শিগগিরই মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসবে। গাজার পরিস্থিতি বদলে এবার প্রস্তুত হামাস, আর তাদের এই প্রস্তুতি বদলে দিতে পারে গোটা গাজার চিত্র, এমনটাই বলছেন বিশ্লেষকরা। গাজায় ২০ মাস ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসানে এবার আলোচনার পথ খুলতে শুরু করেছে। এর আগে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির এক প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল রাজি থাকলেও তখন বাধা হয়ে দাঁড়িয়েছিল হামাস। তবে এবার সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং আলোচনার পরবর্তী ধাপে তাৎক্ষণিকভাবে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, এই আলোচনার বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবিত চুক্তির সামগ্রিক কাঠামো মেনে নিয়েছে হামাস। তবে এই প্রস্তাবে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব দিয়েছে হামাস। এর মধ্যে একটি হলো, যদি আলোচনা ভেঙে পড়ে তাহলে যেন কোনো পক্ষই নতুন করে হামলা চালাতে না পারে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে একটি নির্ভরযোগ্য নিশ্চয়তা দিতে হবে। হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও এই আলোচনার পরিকল্পনার সমর্থন করেছে। তাদের বক্তব্য, প্রক্রিয়াটি যেন একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেয় তার নিশ্চয়তা থাকা জরুরি। তারা আশঙ্কা করছে সময়সীমা নির্ভর সাময়িক চুক্তি স্থায়ী শান্তির বদলে আবারও সহিংসতায় রূপ নিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে। এই সময়সীমার মধ্যেই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আর আসবে না। হামাস এর সুযোগ হারালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় ধাপে ধাপে জিম্মি বিনিময়ের কথা বলা হয়েছে। প্রথম ধাপে হামাস 10 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে এবং আরও 18 জনের মরদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ধারণা করা হচ্ছে বর্তমানে গাজায় প্রায় 50 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে 20 জন জীবিত। এই প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির উপস্থিতিতে জরুরি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে। দীর্ঘদিন অবরোধ, বোমাবর্ষণ এবং খাদ্য সংকটে ভোগা গাজার মানুষদের জন্য এটি হতে পারে জীবন ও মৃত্যুর ব্যবধান নির্ধারণকারী পদক্ষেপ। সব মিলিয়ে বহু প্রতীক্ষিত শান্তি আলোচনার নতুন দিক খুলছে বলে আশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে দেখার বিষয়, এই আলোচনা বাস্তবে কতদূর এগোয় এবং এই প্রক্রিয়া গাজায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয় কিনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলার কয়েক ঘন্টা পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, টানা 13 ঘন্টার এই হামলায় কিয়েভে একাধিক ভবন ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়। কিয়েভ সিটি প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে এতে অন্তত 23 জন আহত হয়েছেন। পুতিনের সাথে হওয়া এই কথোপকথনের পর ট্রাম্প বলেন তিনি হতাশ, কারণ পুতিন যুদ্ধ থামাতে একটুও প্রস্তুত নন। এরপরই কিয়েভ জুড়ে রাতভর আকাশে ছিল ড্রোন হামলা, বিস্ফোরণের শব্দ আর বিমান প্রতিরক্ষার তীব্র গোলাগুলি। ইউক্রেন জানায় রাশিয়া এক রাতেই 550টি ড্রোন ও 11টি ক্ষেপণাস্ত্র ছোড়ে কিয়েভে, যার মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ভেদ করে 72টি ড্রোন রাজধানীতে আঘাত হানে। তারা জানায় প্রায় প্রতিটি জেলার ওপর হামলা চালানো হয়েছে। রেল লাইন, স্কুল, আবাসিক ভবন এবং অসংখ্য গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শহরে অবস্থিত পুলিশ দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ভয়াবহতায় শহরের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ধোঁয়া। রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করে ইউক্রেনের দমকল বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে যুদ্ধের অন্যতম নিষ্ঠুর ও প্রদর্শনমূলক আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের পরপরই এমন হামলা প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধ থামাতে মোটেই আগ্রহী নয়। যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর প্রতি মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি। রাশিয়ার এই হামলা শুধু কিয়েভেই সীমাবদ্ধ ছিল না, সুমি, খার্কিভ এবং চেরনিহিভ অঞ্চলেও ব্যাপকভাবে আঘাত এনেছে রুশ বাহিনী। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নারী নিহত হয়েছেন বলেও দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে নজর ছিল ট্রাম্প পুতিন ফোন আলাপের দিকে। ট্রাম্প নিজেই জানান, যুদ্ধ থামানোর কোনো অগ্রগতি হয়নি, বরং তিনি হতাশ হয়েছেন এই আলাপে। তিনি বলেন, পুতিন থামতে যাচ্ছেন না এবং এটা অত্যন্ত দুঃখজনক। পাল্টা জবাবে ক্রেমলিন জানায়, যতক্ষণ না রাশিয়ার রাজনৈতিক লক্ষ্য অর্জিত হচ্ছে ততক্ষণ বিশেষ সামরিক অভিযান চলবে। রুশ প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি দাবি করেছেন ইউক্রেন আসলে রাশিয়ার অংশ এবং পুরো ইউক্রেনই তাদের। এদিকে ইউক্রেনকে বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্রসহ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে এই অস্ত্র সহায়তা নিয়েও কথা বলতে চান, কারণ এই সিদ্ধান্ত ইউক্রেনের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া আরও কঠিন করে তুলবে। ট্রাম্প অবশ্য বলেছেন, আমরা এখনও অস্ত্র দিচ্ছি, অস্ত্র সরবরাহ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তবে বাইডেন প্রশাসন এত বেশি অস্ত্র পাঠিয়েছে যে আমাদের নিজের মজুদ খালি হয়ে যাচ্ছে। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির দিকেও নজর দেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে যুদ্ধবিরতির আলোচনা যখন স্থবির, তখন কিয়েভে এমন ভয়াবহ হামলা যুদ্ধের বাস্তবতা আরও তীব্রভাবে সামনে আনছে। এই অবস্থায় ইউক্রেনের সামনে চ্যালেঞ্জ বাড়ছে আর আন্তর্জাতিক মিত্রদের ভূমিকা হয়ে উঠছে আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারের পক্ষে অবস্থান নিল মস্কো। শুক্রবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন জানায়, তারা কাবুলে তালিবান সরকারের নিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাবুলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় মস্কো। আফগান সরকারকে নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও মাদক চক্র দমনে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্য, জ্বালানি, পরিবহন, কৃষি এবং অবকাঠামো সহ নানা ক্ষেত্রে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, আফগান সরকারের স্বীকৃতি দুই দেশের মধ্যে সহযোগিতা ও উন্নয়নের নতুন পথ খুলে দেবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, আমরা রাশিয়ার এই সাহসী পদক্ষেপকে বিশেষভাবে মূল্য দিচ্ছি। ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত অন্যদের জন্য দৃষ্টান্ত হবে। 2021 সালে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী হঠাৎ করেই আফগানিস্তান থেকে সরে গেলে প্রায় বিনা প্রতিরোধেই দেশের ক্ষমতা দখল করে নেয় তালিবান। সে সময়ের বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের পর আগস্টে কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে সরকার গঠন করে তালিবান গোষ্ঠী। কিন্তু তারপর দীর্ঘ সময় ধরে বিশ্বে কোনো দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং পাকিস্তান ইতোমধ্যে কাবুলে তাদের নিজ নিজ রাষ্ট্রদূত পাঠিয়েছে। তবে এসব দেশের কেউই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তালিবানকে।
বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই স্বীকৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে তালিবান সরকারের জন্য একটি বড় অর্জন এবং ভবিষ্যতের ভূরাজনৈতিক সমীকরণে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ده ممنوعات ضرورة للسخاء وبيستلسوه গত কয়েক বছরে ধাপে ধাপে তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া। এমনকি 2023 সালে প্রেসিডেন্ট পুতিন তালিবানকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মিত্র হিসেবে আখ্যা দেন। избранного президента США и членов его команды 2022 সালের পর থেকে আফগানিস্তান রাশিয়া থেকে তেল, গ্যাস এবং গম আমদানি করে আসছে। আর 2003 সালে তালিবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলেও এবছরের এপ্রিলেই সেই তকমা সরিয়ে নেয় রাশিয়া। инструментом для реализации недавно утвержденной стратегии. মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চল থেকে ইসলামপন্থী জঙ্গিরা রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকি হয়ে উঠছে বলে মনে করছে মস্কো। তাদের দমন করতেই তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে দেশটি। И подтвердили свою надежность. 2024 সালের মার্চে মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় 149 জন নিহত হন। মার্কিন কর্মকর্তারা দাবি করেন হামলাকারীরা ইসলামিক স্টেটের আফগান শাখা ISIS-কে এর সদস্য। তালিবানের দাবি তারা আফগানিস্তান থেকে IS এর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে কাজ করছে। তবে আন্তর্জাতিক স্বীকৃতির পথে তালিবান সরকারের প্রধান বাধা হয়ে আছে নারী অধিকারের প্রশ্ন। তালিবান সরকারের অধীনে মেয়েদের জন্য হাই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ। এছাড়া নারীদের চাকরি, চলাফেরা এমনকি পোশাকেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালিবান বলছে তারা শরিয়া আইনের আলোকে নারী অধিকার রক্ষা করছে, কিন্তু পশ্চিমা দুনিয়ার মতে মানবাধিকারের এই লঙ্ঘনই স্বীকৃতির পথে বড় বাধা। রাশিয়ার স্বীকৃতি তালিবান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবেই দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। ভারত পাকিস্তান যুদ্ধে একসাথে একাধিক প্রতিপক্ষের মোকাবেলা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তার ভাষায়, সামনে দৃশ্যমান শত্রু ছিল পাকিস্তান, কিন্তু বাস্তবে এই লড়াইয়ে পরোক্ষভাবে যুক্ত ছিল চীন এবং তুরস্ক। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সামরিক প্রযুক্তি বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সীমান্ত একটাই, কিন্তু শত্রু ছিল তিনটি। লড়াইয়ে পাকিস্তানকে পেছন থেকে চীন ও তুরস্ক সক্রিয়ভাবে সহায়তা করেছে। জেনারেল রাহুলের বক্তব্যে উঠে আসে, পাকিস্তান চীনের কাছ থেকে শুধু প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জামই পায়নি, বরং এই যুদ্ধে চীনা অস্ত্র ও প্রযুক্তির কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষাগার হিসাবেও ব্যবহৃত হয়েছে। তার ভাষায়, গত 5 বছরের পরিসংখ্যান বলছে পাকিস্তান যেসব অস্ত্র পেয়েছে তার 81% এসেছে চীন থেকে। চীন এখানে সেই পুরনো প্রবাদ অনুসরণ করেছে, ধার করা ছুরি দিয়ে হত্যা করা। তিনি বলেন, চীন নিজের সীমান্তে সরাসরি জড়িয়ে পড়ার চেয়ে পাকিস্তানকে ব্যবহার করে ভারতের উপর চাপ সৃষ্টির পথ বেছে নিয়েছে। লাদাখের উত্তরের সীমান্তে সরাসরি কাদা ছোড়াছুরির বদলে তারা পাকিস্তানকে যন্ত্রণা দেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। লেফটেন্যান্ট জেনারেল রাহুল জানান, পাকিস্তানকে কৌশলগতভাবে সহায়তা করেছে তুরস্কও। সংঘাতের সময় বিভিন্ন ধরনের ড্রোন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি পাকিস্তানিদের সঙ্গে ছিল বলে জানায় তিনি। তার দাবি, তুরস্কের সরবরাহকৃত ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। পাশাপাশিভাবে চীন নিয়মিত উপগ্রহ ব্যবহার করে পাকিস্তানকে সামরিক তথ্য সরবরাহ করেছে বলেও মন্তব্য করেন তিনি। অপারেশন সিন্দুর থেকে পাওয়া অভিজ্ঞতা ও শিক্ষার আলোকে ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি কেমন হওয়া উচিত তা নিয়েও বক্তব্য দেন জেনারেল রাহুল। এই সময়ে তিনি কিছু সমালোচনাও করেন খোলামেলাভাবে। তার মন্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে বিতর্কের ঢেউ উঠেছে। বিরোধী কংগ্রেস পার্টি চীনের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে। কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ বলেন, পাকিস্তানকে সাহায্যের ক্ষেত্রে চীনের ভূমিকা নিয়ে এতদিন যেসব তথ্য কেবল সংবাদপত্রে এসেছে তা এবার প্রকাশ্যে তুলে ধরেছেন উপসেনাপ্রধান। তিনি আরও বলেন, এই সেই চীন যারা 2020 সালের 19 জুন লাদাখে ভারতের স্থিতাবস্থা সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিল, অথচ সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কার্যত দোষ মুক্তির সনদ দিয়েছিলেন। উল্লেখ্য, ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। তবে এবার চীন ও তুরস্কের সরাসরি জড়িত থাকার দাবি ভারতীয় সামরিক মহলে নতুন মাত্রা যোগ করেছে, যার কূটনৈতিক প্রতিক্রিয়া আরও গভীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র থেকে ভয়ঙ্কর অ্যাপাচি হেলিকপ্টারের চালান পাচ্ছে ভারত। আগামী 2 সপ্তাহের মধ্যে এক ঝাঁক হেলিকপ্টার ভারতে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে ভারতের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে নতুন করে যোগাযোগ করছে মোদি সরকার। এমন ঘটনায় সচেতনরা প্রশ্ন তুলেছেন, ভারত ফের পাকিস্তানকে টার্গেট করে রণকৌশল তৈরি করছে না তো? বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি শীর্ষ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে 3টি অ্যাপাচি AH-64E হেলিকপ্টার পাবে ভারত। আগামী 15 জুলাইয়ের মধ্যে এগুলো সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে আরও 3টি হেলিকপ্টার দেওয়া হবে। এগুলো চলতি বছরের নভেম্বরের মধ্যে ভারতে পৌঁছাবে। গত মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এ সময় তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য চলমান এবং আগামী উদ্যোগগুলো পর্যালোচনা করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যুক্তরাষ্ট্রকে অপারেশন সিন্দুরের সময় ভারতের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ভারত নিজের নিরাপত্তার স্বার্থে সীমান্ত পার হওয়া সন্ত্রাসী হামলা প্রতিহত ও প্রতিরোধ করার অধিকার রাখে। 2020 সালে সই হওয়া $600 মিলিয়ন চুক্তির অধীনে ভারতের সেনাবাহিনীর জন্য 6টি অ্যাপাচি হেলিকপ্টার আনা হয়। এগুলোর 2024 সালের মে-জুনে সরবরাহের কথা ছিল। পরে তা ডিসেম্বরে পিছিয়ে যায়। কিন্তু দীর্ঘ 15 মাস পর যোধপুরে অবস্থিত সেনাবাহিনীর প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন এই হেলিকপ্টার হাতে পেতে যাচ্ছে। এদিকে সাম্প্রতিক নানা তথ্য ও বিশ্লেষণে ইঙ্গিত মিলছে, ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সম্ভাব্য নতুন যুদ্ধের পরিকল্পনা করছে বলে মনে করেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মির। মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েল সহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে। এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই নতুন হুমকি শুধু কথার কথা নয়, এটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে বলেও মনে করেন পাকিস্তানের এই জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি এক্সে বিভিন্ন পোস্টে এ নিয়ে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করেছেন। এখন ভারতের অনেক প্রতিষ্ঠান ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল। এতে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ। এই অবস্থাকে কেন্দ্র করে ভারত ইসরায়েল জোটের মধ্যে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ চলাকালে 18 জুন ইসরায়েলি ভূরাজনীতিবিদ ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেইর মাসরি সোশ্যাল মিডিয়ায় এক্সে আরবি ভাষায় লেখেন, ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি। তার এই বক্তব্য পাকিস্তানিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। একই সময়ে অনেক ভারতীয় অ্যাকাউন্টও এই ধরনের হুমকি ছড়াতে থাকে। ভারতীয় পোস্টে দেখা গেছে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে। এটাই অপারেশন সিন্দুরের শেষ ধাপ। ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র চুক্তিগুলোও এই পরিকল্পনার অংশ হিসেবে দেখা যাচ্ছে। ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ভারতে কারখানা খুলছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, তারা ভারতের ড্রোনও তৈরি করছে। 2018 সালে ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের অ্যালবিট সিস্টেম একসঙ্গে মিলে হায়দ্রাবাদে একটি কারখানা গড়ে তোলে, যেখানে হারমিস 900 নামের সামরিক ড্রোন তৈরি করা হয়। মোদি এখন ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছেন, কারণ তিনি কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান। 2025 সালের অক্টোবরের বিহার নির্বাচনের আগে নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখাতে চান। ভারত ইসরায়েল যৌথ পরিকল্পনায় আগামী অক্টোবরে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে দাবি করছেন তিনি। তবে কাশ্মীরকে ভারত ও ইসরায়েলের আরেকটি গাজায় পরিণত করার পরিকল্পনা পাকিস্তান বাস্তবায়ন করতে দেবে কিনা সেটা এখন ভূরাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্ভবত উত্তর নাই হবে। আর যদি সেটাই হয়, তাহলে ত্রিদেশীয় সম্ভাব্য সংঘাত দক্ষিণ এশিয়ায় যে ভয়াবহতা তৈরি করবে তা সহজে অনুমান করা যায়।
আবারও হামলা আর আক্রমণে ফিরল ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও নেতানিয়াহু যেন থেমে থাকতে চায় না। ইরান না, এবার ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে ইরানপন্থীরা। দক্ষিণ লেবাননের আকাশে আবারও ড্রোনের গর্জন। একের পর এক হামলায় কেঁপে উঠেছে বিনত জবেইল, শেবা ও চাকরার মতো সীমান্তবর্তী জনপদ। আল জাজিরা জানায়, যুদ্ধবিরতি ভেঙে গত শনিবার লেবাননে চালানো ইসরায়েলের 4টি পৃথক ড্রোন হামলায় এখন পর্যন্ত 1 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, বিনত জবেইল শহরের সাফ আল হাওয়া এলাকায় একটি গাড়িতে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় ঘটনাস্থলেই 1 জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত 2 জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার কিছুক্ষণের মধ্যেই একই এলাকায় আরেকটি ড্রোন হামলা চালায় ইসরায়েল। এর কিছু আগে শেবা শহরের একটি বসতবাড়িতে চালানো হামলায় আহত হন আরও 1 জন। শহরটি লেবানন, সিরিয়া ও ইসরায়েল অধিকৃত গোলান হাইটস সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত। একই দিনে ইসরায়েলি ড্রোনের 3য় হামলাটি হয় বিনত জবেইল জেলার চাকমা শহরে। সেখানে 2 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের 27 নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটি কার্যত প্রতিদিনই লঙ্ঘন করছে তেল আবিব। বিশেষ করে দক্ষিণ লেবানন জুড়ে চলছে ইসরায়েলের অব্যাহত বিমান ও ড্রোন হামলা। এসব হামলায় একাধিক আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণ গেছে বহু মানুষের। ইসরায়েল দাবি করছে তাদের হামলা মূলত হিজবুল্লাহ এবং ইরানপন্থী গোষ্ঠীগুলোর গোপন স্থাপনা ও সন্ত্রাসীদের লক্ষ্য করে করা। তবে যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লাহ মাত্র একটি পাল্টা হামলা করেছে। বৈরুতের দক্ষিণ উপশহরও বাদ যায়নি এই দফায়। আবাসিক ভবন ধ্বংস করে আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার রাজধানী বৈরুতের দক্ষিণ প্রবেশদ্বারে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরও 1 জন নিহত হন এবং 3 জন আহত হন। এলাকাটি লেবাননের একমাত্র বাণিজ্যিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি অবস্থিত। এই হামলার দায় স্বীকার করে ইসরায়েল জানায়, তারা একজন ইরানি ঘনিষ্ঠ সন্ত্রাসীকে টার্গেট করেছে। নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হয়েছিল। সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লিতানি নদীর দক্ষিণে কেবল লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে, এমনটাই ছিল চুক্তির শর্ত। অন্যদিকে ইসরায়েলেরও প্রতিশ্রুতি ছিল তাদের সব বাহিনী লেবানন থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু বাস্তবে এখনও দক্ষিণ লেবাননের 5টি অবস্থানে ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান করছে। ইসরায়েলের অবস্থান পরিষ্কার, হিজবুল্লাহ সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা হামলা বন্ধ করবে না। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধবিরতির 1 দিন পর 28 নভেম্বর থেকে চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত ইসরায়েলের হামলায় লেবাননে প্রাণ হারিয়েছেন প্রায় 250 জন, আহত হয়েছেন অন্তত 609 জন। এই অবস্থার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবারও সক্রিয় হচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের শুরুতেই একজন মার্কিন দূত বৈরুতে পৌঁছাবেন। তিনি লেবাননের প্রেসিডেন্ট ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে আন্তর্জাতিক চাপ প্রয়োগের কৌশল নিয়ে আলোচনা করবেন। তবে হিজবুল্লাহ ইতোমধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, নভেম্বরের মধ্যে নিরস্ত্রীকরণের যে প্রস্তাব দেয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে না, বরং দলটি এই প্রস্তাবকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন একাধিকবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলকে এই ধরনের একতরফা আগ্রাসন থেকে বিরত রাখে। তার মতে, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ লেবাননের ভেতরের সংবেদনশীল ও জটিল একটি ইস্যু, যেটি বাহ্যিক চাপের মাধ্যমে নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই সমাধান করতে হবে। উত্তপ্ত সীমান্ত, প্রতিদিন বাড়তে থাকা লাশের সংখ্যা আর ভাঙা চুক্তির নীরব কফিন, সব মিলিয়ে লেবাননের আকাশে যুদ্ধবিরতির ছায়া এখন অনেকটাই ম্লান।